বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন দেখাই ব্যাপারটা। সো যেটা বলছিলাম যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমরা একটু দেখি। বেসিক্যালি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা অনেক রকম হতে পারে, তাই না? কিন্তু আমার ওয়াই এক্স কি আছে? ভেলোসিটি আছে। আর এক্স এক্স কি থাকবে? টাইম থাকবে। এবং গ্রাফটা যেমনই হোক না কেন, আপনি যদি এই গ্রাফের এরিয়া ক্যালকুলেট করতে চান, এরিয়া সবসময় আমরা কি দুইটা ডিমেনশনের প্রোডাক্ট থেকে আসে না? তাহলে আমরা যদি এটার এরিয়া বের করতে যাই, তাহলে আপনাকে কি কি মাল্টিপ্লাই করতে হবে? ভেলোসিটিকে মাল্টিপ্লাই করতে হবে আর টাইমকে মাল্টিপ্লাই করতে হবে। যদি ভেলোসিটিটা ইউনিফর্ম হয় তাহলে ভি এর আর কোনো এক্সপ্রেশন থাকে না। বাট যদি ভেলোসিটিটা ইউনিফর্ম না হয় তাহলে ভি এর অনেক রকম এক্সপ্রেশন আসে। ফাইনাল ভেলোসিটির জন্য ধরেন যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় ইউ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইচ টাইপের এক্সপ্রেশন আসবে, অনেক রকম এক্সপ্রেশন আসতে পারে, তাই না? তো কিরকম এক্সপ্রেশন আসবে সেইটাকে আপাতত মাথা থেকে দূরে রাখি। জাস্ট এইটুকু বুঝি, এরিয়া যেরকমই হোক না কেন আমাকে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস মাল্টিপ্লাই করে, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসবে সেটাই আমাকে আসলে এরিয়াটা দিবে, তাই না? আমাদের এই গ্রাফে ওয়াই এক্সিসে যেই কোয়ান্টিটিটা আছে তার ইউনিট সিস্টেম কি? মিটার পার সেকেন্ড। এবং আপনি যে এক্স এক্সিস বা হরাইজন্টাল এক্সিসে আছে, যে এক্স এক্সিসে আপনার ইয়াটা কি? টাইম, দ্যাট ইজ সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড এবং সেকেন্ড যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে আসলে কি আসবে না মিটার এস টু দি পাওয়ার -1 প্লাস 1, তাই হবে না? তাহলে এস এর পাওয়ার কত হয়? 0। তাহলে কি থাকে? এম। সো ইউনিট যদি শুধু মিটার থাকে বা আপনি যদি এরকম করে ডিমেনশন অ্যানালাইসিস করে আসেন, ডিমেনশন অ্যানালাইসিস করে আপনি ডিমেনশন কি পাবেন? এল। এল কার ডিমেনশন? ডিসটেন্স বা লেন্থ। এখন যেহেতু আমরা ভেলোসিটি নিয়ে কথা বলছি তাহলে ডিসপ্লেসমেন্ট আসাটা স্বাভাবিক, ডিসটেন্স না আসে। এই জন্য আমরা বলি যে এরিয়া অফ দা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ উইল অলওয়েজ গিভ আস ডিসপ্লেসমেন্ট। এই যে এখানে যে আমার তিনজন থাকে, সারাক্ষণ কথাবার্তা বলে, দেখলাম তো। ওরা কি করছে? কি জন্য আসবে না? অ্যাসাইনমেন্ট আনে না এই জন্য? ওরা কি ক্লাস করবে? কন্টিনিউ করবে? ওকে, যদি কন্টিনিউ না করে মিহিকা কি করবা বুঝো? এক্স্যাক্টলি। ওকে, সো এই ব্যাপারটা বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে এখানে? অবশ্যই। আর আমি বলতে খুঁজি না, তাই তো ও তাহলে ওরাও ক্লাস করে এটা গেছে, আসবে স্যার, ওরা চলে আসবে। হ্যাঁ, ওরা স্যার মোটামুটি সব কোচিং কেমিস্ট্রি নাই, নাই। ওকে, এটা হয়েছে তাহলে তোলা? হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে আমি একবার দেখি যে কি করাইছিলাম। এক্সেলারেশন ডেফিনিশন থেকে এটা আসছে। ওকে, ফাইন। সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা গত ক্লাসে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি তো দেখেছিলাম, তাই না? দুই ওয়েতেই দেখেছিলাম, গ্রাফ থেকেও দেখেছিলাম, তারপর ক্যালকুলেশন করেও দেখেছিলাম। এবং এটা শুধুমাত্র আমরা বলেছি যদি ইউনিফর্ম এক্সেলারেশন হয় তখনই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তাছাড়া আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না। উইদাউট ইউনিফর্ম এক্সেলারেশন দিস উইল নেভার বি অ্যাকসেপ্টেড। এখন এখানে জিনিস বুঝেন, ইউনিফর্ম এক্সেলারেশন যদি হয়ে যায় তাহলে আমার এই ইকুয়েশনের মধ্যে কয়টা কনস্ট্যান্ট থাকে? এ একটা কনস্ট্যান্ট আর ইউ আর একটা কনস্ট্যান্ট। কারণ যখন আপনার অবজেক্ট একবার জার্নি শুরু করে দিচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি কি আপনি নোট করে ফেলছেন না? ওই ইনিশিয়াল ভেলোসিটি আর পুরো টাইমে চেঞ্জ হবে না। আইডিয়াটা বুঝাতে পারছি? সো আমরা বলতে পারি ফর অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি হ্যাজ টু কনস্ট্যান্টস, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এ। বলা যায় জি। ইউনিফর্ম এক্সপ্রেশন এই জিনিসটা কি, ওটা হলো এক্সপ্রেশনটা
ওটাকে তোমরা ডিফাইন করবো। এক্সেলারেশন চেঞ্জ হয় না, ইউনিফর্ম ভেলোসিটি কি ছিল, তাহলে ইউনিফর্ম এক্সেলারেশন কি হবে? ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে কি বলতে পারি যে এই ইকুয়েশনে দুইটা কনস্ট্যান্ট আর বাকি দুইটা কি ভ্যারিয়েবল, and that is why এই গ্রাফটা v ভার্সেস টাইম গ্রাফ দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। ভেলোসিটি তাও কোনটা, ফাইনাল ভেলোসিটি ইজ আ ভ্যারিয়েবল, এবং এই ফাইনাল ভেলোসিটি ডিপেন্ডস অন হাউ মাচ টাইম ইউ আর অ্যালোকেটিং ফর দ্যাট অবজেক্ট টু মুভ। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড, ভেরি গুড। এখন আমাকে বলেন এই ইকুয়েশনের মধ্যে কয়টা টার্ম আছে? তিনটা। লেফট হ্যান্ড সাইডে একটা টার্ম, রাইট হ্যান্ড সাইডে দুইটা টার্ম, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এটি, রাইট? আচ্ছা, কয়টা আননোন? দুইটা, একটা ভি আর একটা টি। কয়টা কনস্ট্যান্ট? দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এ। কয়টা ফিজিক্যাল কোয়ান্টিটি? তিনটা। ইউ তো ভেলোসিটির মধ্যে পড়ে, ইউ তো ভেলোসিটির মধ্যেই পড়ে। ভি আর ইউ এই দুইটা ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন তো কোয়ান্টিটি, আর টি হচ্ছে টাইম, তিনটা কোয়ান্টিটি। বুঝতে পেরেছি? এই ইকুয়েশন যখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে আছে তখন এখানে কনস্ট্যান্ট দুইটা, ভ্যারিয়েবল দুইটা, টার্ম তিনটা, কোয়ান্টিটিও তিনটা। বুঝতে পারছি? এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ তে প্রশ্ন দিয়ে দিবে যে এই ইকুয়েশনে কোনটা ভ্যারিয়েবল, কোনটা কনস্ট্যান্ট, বা কয়টা ভ্যারিয়েবল কয়টা কনস্ট্যান্ট, ঠিক আছে, বা কয়টা কোয়ান্টিটি, এরকম টাইপের কোয়েশ্চেন পাবেন। ভ্যারিয়েবল ভি এন্ড টি, কনস্ট্যান্টস আর ইউ এন্ড এ, তারপর টার্ম তিনটা, কোয়ান্টিটি তিনটা। এখন তিনটা কোয়ান্টিটি, তার মানে আমি কি বলতে পারি দিস ইজ আ রিলেশনশিপ among velocity, acceleration and time। পরীক্ষায় যে সবসময় এক্স্যাক্টলি আপনাকে বলে দিবে যে v is equals to u plus at, তা আপনি এক্সপেক্ট করতে পারেন না। কোন কোন সময় এরকম বাংলায় বলে দিবে যে prove the relationship or show the relationship between velocity, acceleration and time in a graphical method। 4 নম্বরের জন্য কোয়েশ্চেন আসতে পারে, তখন হচ্ছে বেসিক্যালি গতকালকে যে গ্রাফিক্যাল মেথডে প্রুফ করে আসছি না, ওই প্রুফটা দেখাতে হবে। v is equal to u plus at, v is equal to u plus at এর জন্য this is the relationship among velocity, acceleration and time। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? এই যে নন ইউনিফর্ম যেটা, না কেস 3 আর কেস 2 এর কেসগুলা, হ্যাঁ ওখানে তো v equals to u plus at আসছিল, ওইটাকেই গতকাল ওইটাই হচ্ছে গিয়ে প্রুফ অফ দিস ইকুয়েশন গ্রাফিক্যাল মেথডে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, গত ক্লাসে এটা বুঝাইছিলাম না, এই যে v is equals to u plus at, এই ইকুয়েশনটা y is equals to c plus mx এর মতো, যেখানে t is your independent variable x, velocity is your dependent variable y, slope বা m হচ্ছে acceleration, এবং u হচ্ছে সেই কনস্ট্যান্ট যেটা আমরা ওই যে গ্রাফ যদি আঁকি, এখান থেকে ধরেন গ্রাফটা এরকম যদি থাকে, এরকমই থাকে না, v is equals to u plus at এর গ্রাফ, তাহলে এই গ্রাফটার এই পয়েন্টটাকে আমরা o বলতেছি, এই পয়েন্টটাকে মনে করেন a বলতেছি, তাহলে এই o a পার্টটাই কি আমাদের জন্য c অথবা u। হায়ার ম্যাথে যখন যাবেন, হায়ার ম্যাথে স্ট্রেট লাইনে এই ইকুয়েশনটা আসবে, y is equals to mx plus c। আর জিনিসটা দেখেন, যদি c is equals to 0 হয় তখন ওটা কি একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন বলে না? c is equals to 0 হলে এটা কি y equals to mx হয় না? y equals to mx কি একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিনের ইকুয়েশন না? এবার চিন্তা করেন c equals to 0 মানে কি, এই ইকুয়েশনে u equals to 0, যদি u equals to 0 হয় তাহলে v equals to ইকুয়েশন কত দাঁড়ায়? এটি। সো y equals to mx যা কথা, v equals to এটি একই কথা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে কেস 2 দেখাইছিলাম, মনে আছে? কেস 2 তে আমার 0 থেকে ভেলোসিটি শুরু হয়। গত শুক্র শনির ক্লাসে দেখেন, গত শুক্র শনির ক্লাসে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যখন দেখাইছিলাম, কেস 2
জিরো থেকে যে স্টার্ট হয়েছিল ওইটা হচ্ছে গিয়ে v ইকুয়ালস টু at এর ইকুয়েশন, বুঝছেন? বা y ইকুয়ালস টু mx। গ্রাফে হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে দিবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে বলবে যে এটা কিরকম বা এটার কি কি, বুঝতে পারছেন? সো দিস ইজ হাউ আমরা আইডেন্টিফাই করব। এবং আপনারা একটা জিনিস দেখেন, আমরা যে গতকালকে আর কি এক্সট্রা ক্লাসে বলছিলাম না যে যদি ইউ জিরো হয়, এখানে দেখেন যদি ইউ জিরো হয় তাহলে v ইকুয়ালস টু at, এটা তো বুঝতেছি তাই না? আচ্ছা, তার মানে আমি এমন একটা পার্টিকেল নিয়ে কাজ করতে চাইতেছি যে t1 সেকেন্ডে ধরেন v1 ভেলোসিটি পাইছে, t2 সেকেন্ডে তার ভেলোসিটি হয়েছে কত, ধরেন v2। তাহলে আমি কি বলতে পারি v1 is equals to a into t1 এবং v2 is equals to a into t2 given that আমার acceleration ইউনিফর্ম, a চেঞ্জ হয় নাই, a সেম আছে। তখন আপনি এটাকে 1 নাম্বার দেন, এটাকে আপনি 2 নাম্বার দেন, নাম্বার 1 আর নাম্বার 2 আপনি ভাগ করে ফেলেন। যদি ভাগ করে ফেলেন তাহলে কি আমরা v1 by v2 is equals to a কাটাকাটি করে t1 by t2 করতে পারবো? আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে v1 equals to a into t1 আর একটা আছে v2 is equals to a into t2। আপনি দুটাকে ভাগ করছেন, ভাগ করলে কি হবে, উপরে a and a ক্যান্সেল আউট হয়ে যায় না? তাহলে কি v1 by v2 equals to কত, t1 by t2 থাকে। এটার মানেই কি গত ক্লাসে যেটা বলছিলাম v is proportional to t, তাই না? For an object in uniform motion with uniform acceleration, the final velocity varies proportionally with time. That means যদি আপনি টাইম ডিউরেশন ডাবল করেন ভেলোসিটি ফাইনাল ডাবল হবে, যদি ট্রিপল করেন ভেলোসিটি ফাইনালি ট্রিপল হবে এন্ড সো অন। বুঝতে পারছি? এরকম এমসিকিউ অনেক সময় দিয়ে দেয় পরীক্ষায়। দেয় না হচ্ছে তোর নাম, তোমার নাম কি? জীবনে কখনো পরীক্ষায় কোয়েশ্চেন পাইছো তোমার নাম কি? মানে উপরে নাম লিখতে হয় বাট কোয়েশ্চেনের পরীক্ষা পড়ে গেছে থাক, একটু পরে খুঁজিস, যাওয়ার সময় খুঁজিস। হ্যাঁ এখন বল কি বলতে যাচ্ছিস? না 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 কখনোই না, কখনোই না। ইউ কে জিরো কখন ধরতে পারবো? যদি এটা স্পেশাল কেস হয় ইউ কে আমার ভ্যালু ধরতে হবে, এবং যদি আমাকে পরীক্ষা কিছু বলে না দেয় তাহলে স্পেশাল কেসটাও দেখাইতে হবে। হ্যাঁ, কারণ দুইটাই তো হইতে পারে। দেখো তোমাকে প্রশ্ন কি করতে পারে, প্রশ্ন করতে পারে show us the relationship among velocity, acceleration and time graphically। এখন যদি এরকম প্রশ্ন করে ওপেন এন্ডেড প্রশ্ন, তাহলে যত রকমের কেস আছে তোমাকে দেখাইতে হবে। ইউর ভেলোসিটি ইনিশিয়ালটা জিরো হইতে পারে, ভেলোসিটি ইনিশিয়ালটা জিরো নাও হতে পারে। সব থেকে হ্যাঁ ওইভাবে আসতে হবে। হ্যাঁ, এবং তখন কি হবে তোমাকে, কিন্তু দেখো আমরা তো জাস্ট, আমি যে ক্লাসে করাইছি আমি জাস্ট তোমাকে আঁকা দেখাইছি তাই না, কিন্তু আঁকার যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন গুলো তো বলি নাই, বলছি না? কিন্তু ওই ডেসক্রিপশন গুলো গ্রাফ যখন আঁকো ডেসক্রিপশন লিখতে হয় না, যে let us consider zero to be the মানে হ্যাঁ horizontal axis to be time, vertical axis to be velocity and O the origin, so hence আমরা এভাবে করে ধরো AB গ্রাফ পাই, তারপর B থেকে আমরা পারপেন্ডিকুলার ড্রপ করলাম BC হইলো, A থেকে হরাইজন্টাল লাইন ড্রপ করলাম AD হইলো, BC AD D বিন্দুতে ইন্টারসেক্ট করে, মানে এই পুরো বর্ণনা। তারপর BC এর ভ্যালু যে V হয়, CD যে U হয়, তাহলে BD ইকুয়ালস টু কি BC মাইনাস CD বা V মাইনাস U, এই পুরো বর্ণনাটা মানে ধরো জিওমেট্রিক যদি হয়, ধরো একটা থিওরেম লিখলে তোমাকে যেরকম বিভিন্ন পার্টে যা যা আঁকছো সব বলতে হয়, তারপর তুমি ইনস্ট্রাকশনস গুলো দিতে হয়, তারপর তুমি মেইন ক্যালকুলেশনে যাও এবং ওখানেও তোমার সাইড নোট দিতে হয়। সেম গোজ ফর ফিজিক্স এর এই ক্যালকুলেশন আজ ওয়েল। এগুলা আসলে বাদ নাই, এগুলা মানে তুমি চাইলে এগুলা না লিখে অ্যান্সার করতে পারো, তখন ওই যে নাম্বার কমে যাবে, 4-3 পাবা। আমি চাই না যে 4-3ও আসুক, আমার কথা হচ্ছে তুমি 4-4 পাবা। এমন ভাবে তুমি কোয়েশ্চেনটা প্রিপেয়ার করবা যেখানে খাতায় নাম্বার কাটা জায়গা নেই। এনিওয়েজ, এখন দেখেন এটা তো v ইকুয়ালস টু u প্লাস a থেকে ডিফাইন করলাম। এখানেই আমাদের এই যে ইউনিফর্ম এক্সিলারেশন টার্মটা চলে আসছে, তার মানে এক্সিলারেশনেরও ক্লাসিফিকেশন আছে, রাইট? সো প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন।
ইউনিফর্ম এক্সেলারেশন কাকে বলবো তাহলে? ইফ অ্যান অবজেক্ট doesn't change the direction and magnitude of its acceleration while in motion, we call that uniform acceleration. আমাদের সামনে সুন্দর জায়গা বলতে হালকা খারাপ খারাপ কথা আজকে বুঝছি আজকে বুঝে গেছে আগে ছিল ওরা ছিল হ্যাঁ ওরা ছিল ওরা কথা বলছিল উনি বলতে রেগে গেছে যে আমি ম্যাচ করাবো না ক্লাস উনি অনেক ভালো করে আমি ম্যাচ করাবো না ওরা আমরা সাধারণ একটা কথা বললাম ওই দিনের মতো এই জন্য আমি বুঝতে পারি বেশি কথা বলবো ওরা রাস্তে কথা বলবো ইয়া কই তাঙ্গিয়াদের লোক হয়ে গেছে ওরা তো কিছু করে তো এই হচ্ছে ব্যাপার ওরা তো ওষুধ স্যারের কাছে না আমি বলি ওদের কাছে গেলে ওদেরই হবে তো স্যার এসে করো তো স্যার তো আরো বেশি করে বলে তো অনেক ভাব নিয়ে থাকে অনেক বেশি প্রেশার দেয় প্রেশার উনি গত 3 সপ্তাহ ধরে বলছে পরীক্ষা না মানে প্রেশার বলে অ্যাসাইনমেন্ট এগুলো দেয় ও মা একটু দিবে আর পড়া হবে কেন সেটাই মানে এই অ্যাসাইনমেন্ট তো আমরা একটু ফিজিক্স কিছু পড়ছি যা আমার বেসিক্যালি ডেফিনেশন পড়ছে না বুঝছো না দুইটা কেস নিয়ে ভাবছি আমি কত গ্রাফ নিয়ে তারপরে আর ইয়া তুই বলে না কি যেন ইয়া এই দুই কেসে তো মনে হয় ইউনিফর্ম চলছে না তাতে ইউনিফর্ম কথা তুই যে বললি আমরা যদি আমি তো কি বলছি আমি কিন্তু এইটার কথা বলছি এই যে সমান এটা ইউনিফর্ম এটা না রেস্ট না এইটাই তো এটা কথা কি অবশ্যই তুই যে ক্লাসে আমাকে বলতে যে আমরা তো ভুল কিছু তাহলে এটা নিয়ে অবশ্যই তো তুমি অবশ্যই আমি করছি যে পজিশনে এটা রেস্ট এটা ইউনিফর্ম এটা হলো ইউনিফর্ম এক্সেলারেশন উইথ নন ইউনিফর্ম ভেলোসিটি নন ইউনিফর্ম এক্সপ্রেশন কি বলবে নন ইউনিফর্ম ভেলোসিটি তো অ্যাক্সেলারেশন আসবে। ওকে আচ্ছা না দাদা স্যার আমরা আধা ঘন্টা ধরে গবেষণা করছিলাম বুঝছেন ও বুঝছে পুরো আরেকটা তুই সত্যি আমাকে তারা ভুল বলছে এটা তো এটা না এখন আমরা বুঝতেছি যে এটা তো ওটা না আচ্ছা আমি গবেষণা করছি কালকে আমার সাথে শোনো গবেষণা করাটা কখনো হুদাকামে না এটা একটা আউটকাম আমি একটা কথা বলছি আমি কথা বলছি কি মজা না এখান থেকে আমরা একটা লার্নিং পাইলাম কি যে আমরা এরকম হয় অনেক সময় যে দুইজন দুই রকম ব্যাপার নিয়ে কথা বলতেছি বাট লজিক লেভেলস পিও আসছে এটা কেন বিও আসছে মানে এ ক্লাস থেকে মানে ওই বি আসছে কারণ পোলাপাইন পড়াশোনা করে না। আচ্ছা না 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 ব্যাপারটা এরকম না। হ্যাঁ আমরা অনেক পড়াশোনা করি কিন্তু আমরা আসলে ওই যে যতটুকু যেভাবে পড়া দরকার ওটা পড়ি না। বুয়েটে যে ছেলেটা ধরো এবার ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে মানে বুয়েটের এবার প্রথম 3 জনই ঢাকা বাইরে থেকে আসছে বিকজ ওরা ঠান্ডা মাথায় বই পড়ে এবং বইয়ে যা বুঝে না তা বোঝার জন্য সবার কাছে এখন ইন্টারনেট অ্যাক্সেস আছে এবং ইন্টারনেটে প্রচুর ভালো ভালো ক্লাস আছে ওরা ওইটা ফলো করছে এবং ওদের ধরো ব্যাপারটা হচ্ছে কি একটা কথা আমি এখানে বলি আমরা যারা পড়াই এখানে আমাদের অনেক বড় একটা দোষ আছে। আমাদের ঢাকার ছেলেপেলেরা যে চান্স পায় না তার কারণ হচ্ছে আমরা যারা পড়াই তারা কিভাবে আমরা যখন তোমাদেরকে পড়াইতে আসি তুমি একটু মানে ম্যাক্সিমাম জায়গায় দেখো কম্পেয়ার করে দেখো জিনিসটা এরকম হয় যে পড়ছি ভালো কথা কিন্তু কি পড়ছি এটা জানি না। ধরো তোমাদের অনেক জায়গায় পুরো মোশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে
রাইট? কিন্তু এই যে এত খুঁটিনাটি থেকে যে এমসিকিউ আসতে পারে বা এই যে এক্সিলারেশনটা যে গ্রাফ থেকে বোঝার একটা ব্যাপার আছে, এই জিনিসপত্রগুলোতে জোর দেওয়া হয় না। সো অ্যাজ এ রেজাল্ট যখন এইসব বেসিক থেকে প্রশ্ন আসে, ছেলেপেলেরা তখন পারে না। ছেলেপেলেরা কোনটা পারে? কমন কিছু প্রশ্ন যেগুলো ক্লাসে করানো হয়েছে, যদি হুবহু ওইখান থেকে প্রশ্ন আসে, ছেলেপেলেরা অ্যান্সার করতে পারে। এখন এটাই তোমাদেরকে বুঝতে হবে। এই যে ধর আমি এখন ক্লাস নিয়ে আজকে ইউটিউবে দিয়ে দিচ্ছি, আমার মতো সব টিচারে দিয়ে দিচ্ছে না। তো বুয়েটের টিচাররা যখন প্রশ্ন করতে বসেন, তারাও জানেন না যে আমরা কি পড়াচ্ছি, এবং তারা জানেন না যে আমরা কি পড়াচ্ছি না। আমি কি বুঝাইতে পারছি? এই কারণটা, এই যে গতকালকে ঢাকা ভার্সিটির বি ইউনিট আর সি ইউনিটের রেজাল্ট দিচ্ছে, স্যার ওর মামা যাচ্ছে। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। কিন্তু পাশের হার কত দেখছো? 9.57%। আমি কি তোমাদের ব্যাচেই বলছিলাম না 10%-এর নিচে পাশের হার আসবে? গতকালকে তাই আসছে। বিকজ এই যে ছোটখাটো জিনিস, এই যে সূত্রের ডেরাইভেশন, এবং সবাই মনে করে কি যে বুয়েটে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য এইচএসসির পরের 3 মাস পড়াই এনাফ। ডাহা মিথ্যা কথা। যার ক্লাস 9-10 থেকে এই বেসিকটা নাই, সে পুরা ইন্টার ধরে পড়লেও বিশ্বাস করো খুব কষ্ট হবে। এবং ম্যাক্সিমাম ছেলে পেলে 9-10-এও পড়ে না, ইন্টারেও পড়ে না, পরীক্ষার আগে মানে এই এইচএসসি পরীক্ষা শেষ করে তারপর ধরো 3টা কোচিং এ ভর্তি, ফোকাসেও ভর্তি হবে, উদ্ভাসেও ভর্তি হবে, ওমেকাতেও ভর্তি হবে, এসিএস এর কোর্সও কিনবে, শিখর কোর্সও কিনবে। ব্যাপারটা হচ্ছে সবগুলা কোর্স তুমি কিনছো, খুব ভালো কথা, সবগুলা কোর্সে কিছু না কিছু ইউনিক পড়াচ্ছে, কিন্তু তুমি যদি সারাদিন ক্লাসই করো, তোমার নিজের পড়ার প্র্যাকটিস করার জায়গা আছে নাই। এবং যেই জিনিস তুমি এটা চিন্তা করো, ওই যে গ্রামের যে ছেলেটা, ওর তো সারাদিন কোচিং ছিল না, ছিল না, ও কি করছে? ও বাসায় বৈশা বই নিয়ে যা বুঝে নাই, বুঝার জন্য ওই জিনিসটা যেটা বুঝে না ওইটা সে ঘাটাইছে। এবং সে যেহেতু জানে যে আমার টিচার নাই, আমাকে কেউ আলাদা করে পড়াবে না, সো ঘাটাইছে। ও চিন্তা করছে এখান থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে। দ্যাট ইজ ওয়াই সে সাকসেসফুল। এবং আমরা যারা ধরো এই যে ঢাকায় আসি, মেট্রোপলিটন এরিয়াতে আসি, আমরা এত টিচারের কাছে দৌড়াই, আমরা কিন্তু একবারও বাসায় বসে বইটা নিয়ে, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা কেন করতে বলছি? এই যে অ্যাসাইনমেন্ট আনতে বলছি, আজকে অর্ধেক বলা পাই নাই ক্লাস, ঠিক আছে? তুমি এটাই চিন্তা করো আমি অ্যাসাইনমেন্টটা কেন করতে বলছি, আমি অ্যাসাইনমেন্টে কি করতে বলছি? আমি কি কোনো কিছু বলছি যে এইটা লিখে নিয়ে আসো? না, আমি বলছি আমি যা পড়াইছি তার উপর তুমি বাসায় বসে বুঝো, চিন্তা করো কি প্রশ্ন আসতে পারে এবং তা লিখে নিয়ে আসো। আমি কেন এটা করতে? আমি কি চাইলে তোমাদেরকে ধরো এই যে এখানে মানুষজন বসে থাকে, ওদেরকে দিয়ে টাইপ করে তোমাকে প্রশ্ন লিস্ট দিয়ে ধরা দিতে পারি না যে এই 10টা প্রশ্ন লিখে নিয়ে আসো? লাভ নাই। কেন? আমি তোমাকে 10টা প্রশ্ন দিব, তুমি বাসায় গিয়ে কি করবা? গাইড খুলবা বা অন্য কোনো রিসোর্স খুলবা, খুলে দেখবা কোথায় এই প্রশ্নটা আছে, এরপর হুবহু কপি করে নিয়ে চলে আসবে। কারণ স্যার বলছে অ্যাসাইনমেন্ট না দিলে স্যার ক্লাসে উঠতে দিবে, আমার তো ক্লাসে উঠতে হবে, রাইট? এই জন্য তখন তোমার ডেভেলপমেন্টটা কই হইল? আমাকে বলো, ডেভেলপমেন্ট কি হইলো? মানে যা আরেক জায়গায় আছে কপি পেস্ট করে নিয়ে এসে আমাকে জমা দিলাম। আমি এই জন্য আমার পড়ানোর সিস্টেমটাকে এভাবে রাখছি যে তুমি আমার কাছে দিস ইজ, আমি এখানে আল্লাহ মাফ করুন, আমাকে আমি গর্ব বা বড়াই করে বলতেছি না, যারা আমার কাছে অ্যাডমিশনের জন্য পড়ছে এখন পর্যন্ত আমার সাকসেস রেট 95%। এবং এটার কারণটা আমি না, বিশ্বাস করো আমি না, আমি কি করছি? আমি জাস্ট কোনো কিছু বাদ দিইনি, যাদেরকে পড়াইছি আমি ওদেরকে ওদের মতো ছাইরা দিয়া সব পড়াইছি এবং বলছি ভাই তুই বোঝ, তোরে আমি গত ক্লাসে যা পড়াইছি তার উপর কি কি প্রশ্ন আসতে পারে তুই আমাকে লিখে দেখা। প্রথম 1-2 মাস পোলাপাইন শুনে নাই, যেরকম তোমরা প্রথম 1-2 মাস তোমাদের শুনতে সময় লাগছে, স্বাভাবিক ব্যাপার। বাট আস্তে 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 যখন শুনবা, 1-2 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর ধরে যখন এই প্র্যাকটিসটা থাকবে, তখন তুমি গিয়ে আনবিটারবল হবা। অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, প্লেস করাটা এটা একদিনের খেলা না, এটা একটা লম্বা গেম, তোমাকে বুঝতে হবে। এই যে তোমাদেরকে আমি 1 মাস সময় নিয়ে শুধু চ্যাপ্টার 1 পড়াইছি, তারপরও এখনো বাকি আছে। তারপর এই যে চ্যাপ্টার 2 মোশন, আমি আজকে কয় ক্লাস ধরে পড়াইতেছি, এখনো এক্সপিরিয়েন্স, এখন অঙ্ক করাইছি না। কিন্তু তোমাকে যদি আমি এখন অঙ্ক দেই ভেলোসিটির গ্রাফ থেকে, পারবা না? যেখান থেকেই আমি যদি যেভাবে গ্রাফ দিয়ে দিই, পারা উচিত না? বুঝতে পারবা না কিভাবে করতে হবে, বিকজ আমি তোমাদেরকে সময় নিয়ে বলছি। প্লিজ এর আল্লাহ মাফ করুক, আমি বারবার করে বলছি, আমি নিজের প্রশংসা হিসেবে বলছি না, আমি এইভাবে পড়াই আসলে একটা রেজাল্ট পাইছি, দ্যাটস ওয়াই আমি এইভাবে পড়াই, আর কোনো কারণ না। হ্যাঁ, এটাও স্বীকার করি আমার সিলেবাস শেষ করতে সময় লাগে,
আমার হচ্ছে গিয়ে অনেক সময় পরীক্ষার আগে ঠিকমতো সিলেবাস শেষ হয়, কিন্তু যতটুকু আমি পড়াই এইটুকু আমি বলতে পারি, বিকজ আমাকে যারা পড়াইছেন তারা এভাবে পড়াইতেন। আইডিয়াল স্কুলের একজন টিচার আছেন ডক্টর আব্দুল কাদির স্যার। আব্দুল কাদির স্যার বনশ্রীগঞ্জে। বুয়েটে ডক্টর আনসারি স্যার। তারপর হচ্ছে গিয়ে আমাদের নর্ডেন কলেজে জওহরলাল সরকার স্যার ছিলেন। তারপর হচ্ছে গিয়ে ফিজিক্সে ছিলেন সুশান্ত কুমার সরকার স্যার, তিতাস ভিনসেন্ট রোজারিও স্যার। এই লোকগুলা বিশ্বাস করো, আমাদের নর্ডেন কলেজ সিস্টেমটা এই জন্যই ভালো ছিল যে ক্লাসে তারা যতটুকু পারবে ওইটার উপরে পরীক্ষা নিবে, কুইজ ওইটার উপরে, টার্মও ওইটার উপরে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে নর্ডেন কলেজের ইতিহাসে যে টেস্ট পরীক্ষার আগে পুরা বই শেষ হয় নাই, টেস্ট পরীক্ষা পুরা বই হয় নাই, এবং স্যাররা বলছে ভাই তোদের এনাফ পড়াতে তোরা বাকি টেস্ট পরীক্ষার পরে বাকি করে নিতে পারবি। হয়েছে নর্ডেন কলেজ ইতিহাসে হয়েছে, and it was not a bad thing, it was a good thing। কারণ যেই দুই একটা চ্যাপ্টার পড়ানো হয় নাই, ওই দুই একটা চ্যাপ্টার আসলে নিজে পড়ে ফেলে পারা যায়, বা চ্যাপ্টার হয়তো পড়ানো হয়েছে বাট ওই দুই একটা টপিক পড়ানো হয় নাই, ওইটা ধরো ওই জিনিসপত্র কোনো না কোনো জায়গায় স্যাররা কভার করে দিচ্ছে, বুঝতে পারছি। কিন্তু যেহেতু স্যাররা ক্লাসে টাচ করে নাই, স্যার এতটা অনেস্ট, ওইটা ওইখান থেকে স্যাররা প্রশ্ন করে নাই। আলহামদুলিল্লাহ এই জিনিসটার জন্য। বাট এইবার তুমি দেখো, এইবার এনডিসিও খারাপ করছে বুয়েটের রেজাল্টে। প্রথম 5 জনের মধ্যে না 4 জনের মধ্যে নর্ডেন কলেজ নাই, বুয়েটের প্রথম 4টার মধ্যে নর্ডেন নাই, পঞ্চম হয়েছে নর্ডেন থেকে। সো নর্ডেন থেকে গেল কই? কারণটা বলি, কারণ হচ্ছে নর্ডেনিয়ান ঢাকায় আসছে, এবং ঢাকায় আসার পর উদ্ভাস, বন্দি পাঠশালা, তারপর অপার্স ক্লাসরুমের এসিএস, শিখো, এদের কাছে কোর্স করে উড়ায় ফেলছে। এখানে যারা কোর্স করা এদেরকে আমার ভালো মতো চিনা আছে, অনেকদিন ধরে জানি। ওই যে ধর সিদ্ধেশ্বরীতে আরো কিছু ভাইয়া পড়ান আমার সিনিয়ররা, ওনাদেরকেও আমি চিনি, এবং ওনাদের কন্টেন্ট আমি দেখি মাঝে মধ্যে। তোমরাই তো গিয়ে পড়ো, তোমরাই আমাদের কাছে আবার মাঝে মধ্যে দেখাও যে ভাইয়া এই অঙ্কটা বুঝি না, এই অঙ্কটা পারি নাই, দেখাই দেন। তখন দেখি ওনারা 10 বছর আগে যেভাবে পড়াতেন এখন সেভাবে পড়াই যাচ্ছেন। সমস্যা হচ্ছে বোর্ডের টিচাররা যারা এসএসসি পরীক্ষার প্রশ্ন করবে, তারা প্রশ্ন করার আগে তুমি শিওর থাকো দেখবে উদ্ভাস কি পড়াইছে। যদি না দেখে তাহলে তো মানে ব্যাপার বুঝে যেতে। এই যে নতুন শিক্ষা উপদেষ্টা আসছে গতকালকেই পরশু দিনে বলছে যে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিবে। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করবে না, মানে শিক্ষা ব্যবস্থা স্ট্যান্ডার্ড করবে, মানে প্রশ্নগুলোকে স্ট্যান্ডার্ড করবে, মানে আরো কঠিন করবে তোমাদের জন্য। ঠিক আছে, তো কঠিন কেন করবে না তোমরা দেখো, ব্যাপারটা হচ্ছে এটা কেন করবে এটা একদিন বলছে, এটা আজকে আর বলবো। এটা দরকার আছে, এই জিনিসটা করা দরকার আছে, এই প্রশ্নগুলো এরকম হওয়া দরকার আছে। তাহলে কি হবে, এই যে এত ইগোইস্টিক কলেজগুলো আছে এবং ইগোইস্টিক কলেজ স্কুলের স্টুডেন্টরা আছে, তারা একটু বুঝবে যে এটা পারে না। ঠিক আছে, দেখো আইডিয়াল স্কুলে ফার্স্ট হওয়া এটা কোনো কঠিন ব্যাপার না। নো অফেন্স, ঠিক আছে, নো অফেন্স। কেন বলতেছি, বা শুধু আইডিয়াল স্কুলে ফার্স্ট হওয়া না, তুমি যদি পুরো বোর্ডে ফার্স্ট হতে চাও ওটাও কোনো কঠিন ব্যাপার না, যদি না বোর্ডের প্রশ্ন স্ট্যান্ডার্ড চেঞ্জ করে। তাইলে কিভাবে টিপিক্যাল প্রশ্নগুলো সব মুখস্থ করে যাও, হুবহু কমন পাওয়ার মতো জিনিসপত্র পাবা, এবং তুমি ভালো করে আসবা। তুমি শিওর থাকো তোমার নাম্বার দেখা যাবে 1300-র মধ্যে 1100 সামথিং আসছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা 1100-1200 নাম্বার পাইছে, কিন্তু এই যে এই গত কয়েক মাসের রেজাল্টে কোনো পাবলিকে চান্স পায় না। আমার একটা ফ্রেন্ড আছে বুয়েটে সিএসএতে ছিল, ও আমাকে কয়েকদিন আগে ফেসবুকে নক দিয়ে টিচার চাইছে। ওর একজন আত্মীয় খুলনায় আছে, ওকে আমি এখন রিপ্লাই দিতে পারি না যে টিচার পাই নাই, মাত্র মনে পড়লো কথা বলতে গিয়ে। বাট ওই সায়েন্স এন্ড টেকনোলজি গুলো আছে, কোথাও চান্স পায় নাই। দ্যাটস ওয়াই এখন তারা টিচার খুঁজতেছে যে বাকি যে পরীক্ষাগুলো আছে ওইখানে যেন ভালো কিছু করতে পারে। কিন্তু এই ছেলে খুলনার সব থেকে নামি দামি টিচারের কাছে পড়ছে, খুলনায় বসে যে অপারের ক্লাস, তারপর সবার কোর্স কিনে পড়ছে, কোথাও চান্স পায়। তোমরা মনে করো যে অঙ্ক বেশি করলে চান্স পাওয়া যাবে বা অঙ্ক বেশি করলে পারা যাবে, রং পারসেপশন। ইনফ্যাক্ট ম্যাথের জন্য অঙ্ক মেইন না, ম্যাথের জন্য থিওরিটা নেই। তোমাকে বুঝতে হবে যে কি বলতে, তোমাকে পারতে হবে যে কিভাবে আসলে প্রশ্ন করে, ওই প্রশ্নটার মিনিং কি, সেটা যদি না বুঝো তুমি অ্যান্সার কেমনে করবা। তো এই জন্য আমি সবসময় ক্লাসে থিওরিকে প্রায়োরিটি দিব। আমি এত ডিটেইলে পড়াবো, যেই ডিটেইলে পড়ানোর পর 3টা অঙ্ক করালে তোমার জন্য না, তুমি বুঝতে পারবো না। ঠিক আছে, অঙ্ক শুনো, দুনিয়াতে পড়ানোর যে ধরো ধরন, এটা সবসময় একই রকম।
আগে থিওরি পড়ানো হয়। তুমি যদি বইগুলো দেখো, বড় বড় পাবলিকেশনের বইগুলো দেখো, ইন্টারন্যাশনাল পাবলিকেশনের বইগুলো দেখো, ওখানে কোথাও অঙ্ক করানো হয়, ওখানে সব জায়গায় থিওরির কেস ব্যাখ্যা করা, দুই একটা অঙ্ক করে দেওয়া, আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস হিসেবে দেওয়া, প্র্যাকটিস প্রবলেম হিসেবে দেওয়া। বিকজ ওরা চায় তোমরা এখান থেকে বুঝা তারপর সেটাকে প্র্যাকটিস করে নিজের স্কিল ডেভেলপ করো। প্র্যাকটিস করে যা পারবা না সেটা তুমি আমার কাছে জিজ্ঞেস করো, বুঝতে পারছো? ধরো আমি এই জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে যখন অঙ্ক শুরু করবো, আমি হয়তো বা 10টা 12টা অঙ্ক করাবো, তারপর তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিই ভাই অঙ্ক খুঁজে বাইর করো। অনেক টিচার আছে, বন্ধু বান্ধব আছে না, যারা অনেক টিচারের কাছে পড়ে, গাইডের মধ্যে প্রচুর অঙ্ক আছে না, অঙ্ক কইরা আমাকে নিয়ে আসো, যে অঙ্কে আটকাইছো আমি তোমার অ্যাসাইনমেন্ট দেখে বুঝবো যে কোন অঙ্কে আটকাইছো। এবং একটা অঙ্ক যদি এরকম একটা টাইপের অঙ্ক পাই যেখানে ধরো আমার 7 জনের মধ্যে 6 জনে আটকাইছো, সেই অঙ্কটা আমি পরের ক্লাসে সলভ করি। তারপরে ম্যাক্সিমামের প্রবলেম ওটা আমাকে দেখাইতে হবে, বুঝতে পারছি? এবং তুমি যদি এরকম করে চ্যাপ্টার 2 তে আমাকে হেল্প করো, যখন চ্যাপ্টার 3 এর লেকচার আসবে আমি চ্যাপ্টার 3 এর লেকচারটা ভাবে দিব। তখন মাথায় আসছে যে 2 এর লেকচারের সময় ছেলেপেলেরা এভাবে অ্যাসাইনমেন্ট করছে, তার মানে ওরা এই জিনিসটা বুঝে নাই, কিন্তু ওদের বুঝে দরকার ছিল। চ্যাপ্টার 3 তে আমি ওই জিনিসটাকে আবার মানে চেঞ্জ করে তোমাদের সামনে লেকচার দিতে পারবো। তোমাদের লেকচার দেওয়ার আগে বিশ্বাস করবা কিনা জানি না, এই যে ফজরের সময় এখন উঠি 1 ঘন্টা হইলেও আমি বসি। যদি ফজরের সময় না বসতে পারি তাহলে আগের দিন রাতে বেলা বসি তোমাদেরকে কি পড়াবার দেখার জন্য। এই জন্য বসি, ভাই মানুষ তো অনেক কিছু আমি ভুল বলে ফেলতেই পারি, অস্বাভাবিক না। তোমাদের পড়ার সময় এখানে চ্যাট জিপিটি করা থাকে, আমি একবার চেক করে নিই যে আমি যা বলছি আমি ঠিক বলছি কিনা। বিকজ মানুষ তো ভুল হইতেই পারে। আই ডু নট ওয়ান্ট ওই জিনিসটা ভুল হোক আমার মাথায়। হ্যাঁ ঠিক আছে, মাথা থেকে সাজায় সাজায় বলি, বাট স্টিল আমার মাথায় একটা প্ল্যান, আমার ওই স্টাডিটা করে আসতে হয়। এটা আমি এই জন্য করি না, না করে আসলে যে সমস্যা হবে না তা না, 2-1 দিন আমি না করে পড়াইছি, কিন্তু আমার তখন ওই তৃপ্তিটা আসে না, ভেতর থেকে স্যাটিসফ্যাকশনটা আসে না। আমার কাছে মনে হয় যে আমি 100% দেই না। আমাদের গ্রামের একটা মেয়ে বাবা মতো খুব মানে টেবিলে খালি বই আর অনেক, কারণ ও জানে যে ওর এত টিচার একটা যাওয়ার সামর্থ্য নাই। এটাই। সো দেখো ওই তুলনাতে আইসো না যে ওরা কেন পারে, ওদের মধ্যে আরেকটা ফিয়ার আছে, ফিয়ার অফ ফেইলিয়ার, ওদের মধ্যে নাই। বাজে ফিয়ার অফ ফেইলিয়ার ব্যাপারটা হচ্ছে ওরা জানে যে ওরা যদি এখানে চান্স না পায়, ভালো কিছু করতে না পারে, ওর জীবন শেষ। তোমাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। এই জন্য ওদের ওই ড্রাইভটা অনেক বেশি, অনেক বেশি। সো ওরা আজীবনই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। এটা শোনো, এটা 2000 সালেও হয়েছে, এটা 2011-তেও হয়েছে আমাদের সময়, এবং 2022-এ 24-এ 25-এও হবে, তোমাদের সময়ও হবে। ঠিক আছে, এটা কিন্তু বিট করতে পারো না। হোয়াট ইউ ক্যান ডু ইজ, তোমরা ক্লাস 10-এ আসো, এখনো তোমার এসএসসি পরীক্ষা হইতে 1 বছর সময় আছে। অবশ্যই 1 বছর সময় আছে। কেন আমি বলি, আগামী বছর রমজান কখন শুরু হবে? ফেব্রুয়ারির লাস্টের দিকে, লাস্ট উইকে, তাই না? ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মাঝের উইকে যদি রমজান শুরু হয়, এপ্রিলে সরি কি বলে মার্চের মাঝামাঝিতে ঈদ, মার্চের মাঝামাঝিতে ঈদ হলে এপ্রিলের প্রথম উইক ছাড়া পরীক্ষা শুরু হওয়ার কোনো জায়গা নেই আছে। তাহলে তোমাদের এসএসসি পরীক্ষার সময় আছে কতদিন? একদম পাক্কা 1 বছর। 1 বছর অনেক সময়। তোমাদের কি শর্ট সিলেবাস করে দিচ্ছে না? শর্ট সিলেবাস তো শোনো, এই যে তুমি যখন এই কথাটা নিজে চিন্তা করে ফেলছো যে স্যার তাও কি অনেক কিছু, তখন তুমি হারিয়ে গেছো। কারণ ওই যে গ্রামের ছেলেটার ওই চিন্তা নাই, তুমি চিন্তা করতেছো একভাবে, ও চিন্তা করতেছো অন্যভাবে। তো নিজেকে এইটাতে অভ্যস্ত করো যে ভাই যা হয়ে গেছে কিছু করার নাই, আমাকে এখান থেকে ভালো রেজাল্ট করতে হবে, রাইট? হাউ ডু উই ডু দ্যাট? যা আমরা পড়তেছি এই জায়গায় কোনো খুঁত রাখা যাবে না। আচ্ছা, অনেক কথা বলতে অনেক মোটিভেশন দিচ্ছে, আসো আমরা ইউনিফর্ম এক্সিলারেশনে আসি। ইউনিফর্ম এক্সিলারেশনের ডেফিনিশনের মধ্যে কি কি বলতেছি আমরা? ডিরেকশন এবং ম্যাগনিটিউড অফ ইটস এক্সিলারেশন while in motion কখনোই চেঞ্জ হবে না। ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বোথ, এই কথাটা বলতে হবে, বোথ এন্ড, কিন্তু নট অর। এক্সাম্পল কি দিতে পারি? Gravitational acceleration, gravitational acceleration for a
free falling object from minimum height। এই জন্য আমার ফ্রি ফলিং বলতে হবে, বিকজ আদারওয়াইজ তো যদি তুমি এয়ার রেজিস্ট্যান্স দাও তাহলে তো আর সবসময় আমার ইউনিফর্ম এক্সেলারেশন হবে না, হবে না। এবং দ্বিতীয়ত যদি মিনিমাম হাইট না হয়, ম্যাক্সিমাম হাইট হয়, মানে অনেক বেশি হাইট হয়, তখন কি জি চেঞ্জ হয়ে যায় না? এটা নিশ্চয়ই পড়ছো যে অনেক বেশি উপরে গেলে জি চেঞ্জ হয়, মাটির ভিতরে গেলেও জি চেঞ্জ হয়, রাইট? আবার ওই যে ইকুয়েটরে গেলে জি চেঞ্জ হয়, তারপর হচ্ছে গিয়ে আমরা যদি যে পাহাড়ের হ্যাঁ অনেক জায়গায় জি চেঞ্জ হয় না? সো এই জন্য এই দুইটা কথা বলতে হবে যে ফ্রি ফলিং অবজেক্ট এবং মিনিমাম হাইট থেকে মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত ইজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 9.8। সো ইট ইজ আ এক্সাম্পল অফ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যদি বুঝে থাকি তাহলে আমরা তো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অবশ্যই বুঝি। কি হবে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? কি কি চেঞ্জ হবে? If an object in motion changes its magnitude or direction or both. Non-uniform velocity কথা মনে নাই? ওখানে কি or magnitude or direction or both ছিল? এইটা তো বল। Of space acceleration then it is non-uniform velocity. Then it is non-uniform velocity. Oh, yes. এটা হচ্ছে স্লিপ অফ আ পেন or slip of my mind. আপনি তো ভালো এক্সকিউজ দিচ্ছেন, আর একটা প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক। So এখন এভারেজ এক্সেলারেশন কোথায় অ্যাপ্লাই করতে পারি আমরা? নন ইউনিফর্ম না ইউনিফর্ম? কারণ ইউনিফর্ম এক্সেলারেশন সবসময় কি সেম আছে না? তো যেখানে সেম আছে ওখানে তো এভারেজের আসলে কোনো জায়গা নাই। মিহিকা, দীপশিতা, আজরা, তোমার নাম কি? সুহা, তোমার নাম ভাইয়া? মেহতাজ, তোমার? মেহনাজ, তোমার নাম? সাউদা, ইউশা, ওকে। হ্যাঁ, হঠাৎ করে ভুলে গেছি, মানে আমি না তোর নামে মনে আসছিল আর আজরার নাম মনে আসছিল, ইপসিতার নামে ভুলে গেছি হঠাৎ করে আমি। এই জন্য সবার নামটা একটু আবার জেনে নিলাম। আচ্ছা, এনিওয়েজ, সো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতেছি। আচ্ছা হ্যাঁ, এভারেজ অ্যাক্সিলারেশন নিয়ে কথা বলবো। এভারেজ অ্যাক্সিলারেশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনস। এখন এভারেজ ভেলোসিটি যখন বলছিলাম তখন কি বলছিলাম? টোটাল ডিসপ্লেসমেন্ট ওভার টোটাল টাইম, তাই বলছিলাম না? সো এভারেজ অ্যাক্সিলারেশনের জন্য কি হবে? মনে করো একটা অবজেক্ট 3 ঘন্টা ধরে মোশনে আছে, ওর ভেলোসিটি শুরুতে ছিল মনে করো 0, এরপর 0 থেকে একবার 100 হয়েছে, 300 হয়েছে, আবার কমে 205 হয়েছে, আবার 180 হয়েছে, এরকম আপ ডাউন করতে করতে একদম লাস্টে গিয়ে হয়েছে 95, একদম 3 ঘন্টা পরে 95।
তাহলে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বলতে বুঝবো একদম ফাইনাল মোমেন্টের ভেলোসিটি কত 95 আর ইনিশিয়ালটা কত 0। এই 95 আর 0 ডিফারেন্স, মাঝখানে 300 তে গেছে 100 তে গেছে -400 তে গেছে, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই টার্মটাকে বলছি টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টোটাল টাইম। এটা হচ্ছে এভারেজ অ্যাক্সিলারেশনের জন্য। অনেকটা অ্যাক্সিলারেশনের ফর্মুলা, কিন্তু ওই যে আমরা যখন অ্যাক্সিলারেশন বলতেছি সেটা তো টোটাল নাও হইতে পারে, ওই 3 ঘন্টার মধ্যে যে কোনো 1 ঘন্টা সেগমেন্টের চিন্তা করতে পারি, তাই না? এক্স্যাক্টলি এটা ওই যে ভেলোসিটির মধ্যে যে ডিফারেন্স ছিল না, ভেলোসিটি যে কোনো সেগমেন্টের হতে পারতো, বাট এভারেজ ভেলোসিটি ওয়াজ ফর দ্য টোটাল সিচুয়েশন। সিমিলারলি অ্যাক্সিলারেশন যে কোনো সেগমেন্টে হতে পারে, বাট এভারেজ অ্যাক্সিলারেশন উইল বি ফর দ্য টোটাল সিচুয়েশন, দ্য টোটাল সিনারিও। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড, ওকে। এরপরে অ্যাক্সিলারেশন গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জন্য instantaneous acceleration। এভারেজ অ্যাক্সিলারেশনকে কিন্তু আমি ওভাবে ডিফাইন করলাম না, এটা বাসায় তোমরা ডিফাইন করে নিও নিজেরা, পারবা না ইনশাআল্লাহ? আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হচ্ছে in an infinitesimal time difference the change in its instantaneous velocity। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মনে আছে? বলছিলাম না যে ইনফিনিটেসিমাল টাইম ডিফারেন্সে যদি একটা অবজেক্ট ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট করে, তাহলে ওই ডিসপ্লেসমেন্ট এন্ড টাইমের যে রেশিও সেটাই ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর ভেলোসিটি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। একটু বের করে দেখো। এক্স্যাক্টলি, কিন্তু ওই স্পেসিফিক মোমেন্ট অফ টাইমটাকে কিভাবে বলছিলাম? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, রেট অফ চেঞ্জ। হ্যাঁ, কিন্তু ওইটা বলি না যে ইট হ্যাজ টু বি ইন অ্যান ইনফিনিটেসিমাল। না, এটা বলে না। আচ্ছা, ওকে। তাহলে ওইখানে একটু অ্যাড করে নিতে পারেন যে ইফ অ্যান অবজেক্ট ইন মোশন ক্রসেস, এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির পার্টটা বলছি। ইফ অ্যান অবজেক্ট ইন মোশন, এখানে লিখি আইভি মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইফ অ্যান object in motion process infinitesimal, আচ্ছা wait, এটাকে ইনফিনিটেসিমাল না বলি, if an object in motion crosses any displacement, any body, any এই জন্য কারণ আমরা যদি লাইটের কথা চিন্তা করি, লাইটের ভেলোসিটি কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? ইন অ্যান ইনস্ট্যান্ট সে অনেক লম্বা একটা ডিসটেন্স ক্রস করে ফেলবে না, রাইট? সো আমি তো সবসময় ইনফিনিটেসিমাল ডিসটেন্স নাও বলতে পারি, তাই না? সো ইফ অ্যান অবজেক্ট ইন মোশন ক্রসেস এনি ডিসপ্লেসমেন্ট ইন infinitesimal time, then decimal, infinitesimal, infinite থেকে infinitesimal, then the velocity at that instant is calculated by the ratio of the displacement and infinitesimal time duration. It is called the instantaneous velocity. এইভাবেও আপনারা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে ডিফাইন করতে পারেন। আগে যেটা বলছিলাম সেটাও করা যায়, কোনো সমস্যা নাই, বাট দিস ইজ মোর অ্যাকিউরেট।
দুটোর কম্বিনেশন করে বিষয়টা লিখে, ঠিক আছে? প্রচুর জিনিসপত্র লিখাই দিচ্ছি, এখানে আপনার ডিসিশন নিতে হবে আপনি কতটুকু চুজ করবেন, কতটুকু লিখবেন, ঠিক আছে? বাট মেক শিওর যেন অ্যাজ আ হোল আপনার লেখাটা একটা কমপ্লিট ধারণাটাকে এক্সপ্রেস করে। দ্যাটস ইট। সো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন কি হবে? ইফ অ্যান অবজেক্ট, জি, এত ছোট টাইম ডিফারেন্স যেটা জিরোর খুব কাছাকাছি, মানে মনে হয় যে টাইম যাই নাই বাট আসলে গেছে। মানে এভাবে চিন্তা করেন, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ টাইম ডিউরেশন, 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড তো আরো ছোট টাইম ডিফারেন্স, এগুলো তো সব ইনফিনিটেসিমাল টাইম, বা 1 মাইক্রোসেকেন্ড বা 1 ফেমটোসেকেন্ড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনফিনিটেসিমাল টাইম ডিফারেন্স। মাইক্রো পরে জানো না, পেন্টো দা প্যারামিটার কে মিলিয়ন স্পেসিফাই অনেক কিছু আছে, 10⁷ কেও বোধহয় হেক্সো নাকি হেক্টা নাকি যিনি বলে, আমরা 3 6 9 হ্যাঁ ওইভাবে পড়ছি, ওইভাবে পড়ে আসছি, বাট প্রত্যেকটার আলাদা নাম আছে। ওই বই যেটা করতে কি জ্ঞানের ভান্ডার মাঝে মধ্যে একটু চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করে দেখিস, তুমি পড়ে যাবে আর মাথা থেকে চ্যাট জিপিটি একটা আছে, ওই যে এই difference। যাদের আছে ওরাই হচ্ছে বইয়ের কাজ পায়। হ্যাঁ এই First step। বলতে দরকার ওই ধৈর্যটা লাগবে ভাইয়া, বুঝছিস? এটা এটা মানে সবসময় লাগবে, এটা শুধুমাত্র ধর এই বইয়ের চান্স পাওয়া পর্যন্ত না। তুই চিন্তা কর, বুয়েটে এই লেভেলের কম্পিটিশন করে সবাই ঢুকে, যাওয়ার পর কি লেভেলের কম্পিটিশন হয়? আমি তো ওইখান ধারে কাছে না ব্রো, ওইখানে পুরা বাংলাদেশের সবগুলা ফার্স্ট বয় গিয়ে একসাথে ভর্তি হয়েছে। ওইটার যে লাস্ট বুয়েটের যে লাস্ট বয়, ও কোনো না কোনো জায়গায় ফার্স্ট বয়, তাই না? সো ওইখানে তুমি কম্পিটিশনটা জাস্ট চিন্তা করো। বিকজ ওদের বেসিক ভালো, আরে ভাই ওদের বেসিক ভালো। অনেকে আছে যে বেসিকও ভালো, সবই ভালো পারে, কিন্তু ওই পরীক্ষার টাইমে আসলে, যেমন গতকালকে জয়কলের একটা পোস্ট দেখলাম, কে জানি মানে হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞানে অনেক বেশি নাম্বার পাইছে, বাংলায় অনেক বেশি নাম্বার পাইছে, কিন্তু ইংলিশ রিটেনে ফেল করছে, এই জন্য ঢাকা ভার্সিটিতে চান্স পায় না। এবং সবাই বলছে যে ঢাকা ভার্সিটি আসলে এই ছেলেটাকে হারাইছে। আমি বলবো ভুল, যেই ছেলে ইংলিশে রিটেনে ফেল করছে ও ঢাকা ভার্সিটিতে পড়ার যোগ্যতা নাই। যত কিছুই ও বাংলায় বেশি নাম্বার পেয়ে আসুক, ইট হ্যাজ টু বি আ কম্বাইন্ড স্কিল ভাই, ইট হ্যাজ টু বি আ কম্বাইন্ড স্কিল। তুমি বাংলা পারো, ইংরেজি পারো না, তোমার আসলে ঢাকা ভার্সিটিতে পড়ার যোগ্যতা নাই। সো সরি টু সে দ্যাট, শুনতে খারাপ লাগতে পারে, বাট রিটেনে তুমি কেমনে ফেল করো? তার মানে তুমি ওই জায়গায় যত্ন দাও না, তুমি এটাকে ফর গ্রান্টেড ধরে নিছো। দ্যাটস হোয়াট রিয়েলিটি, কিছু করার না, এরকম হইতেই পারে। এবং ধরো এটা বুয়েটেও প্রযোজ্য, এটা ঢাকা ভার্সিটিতেও প্রযোজ্য। রিটেনে ফেল করলে ধরো বাকি সবগুলোতে নাম্বার ভালো পাইছো, টোটাল নাম্বার তোমার সবার থেকে বেশি, যে ফার্স্ট ওর থেকেও বেশি, কিন্তু তুমি যে কোনো একটাতে ফেল করছো, হয় ফিজিক্সে ফেল করছো বা ম্যাথে ফেল করছো, চান্স হবে না, তুমি পাশে তো করবে। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারগুলোকে এত হালকাভাবে নেওয়া যাবে না। আমি তোমার ভয় পাওয়ার জন্য বলতেছি না, লাইফটা এমন, লাইফটা এমন, ইউনিভার্সিটি লাইফও এমন। তুমি মেডিকেলে পড়তে যাও, ভার্সিটিতে পড়তে যাও, ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাও, ওখানেও তোমার এরকম ইন্ডিভিজুয়াল সব জায়গায় এক্সিলেন্স ধরে রাখতে হবে, কিছু করার নেই। দ্যাটস হোয়াট লাইফ ইজ। যদি তুমি বি ইউনিট বা সি ইউনিটের পরীক্ষা দেওয়ার চিন্তা করো, তাহলে অবশ্যই করতে হবে। শোনো, সত্যি কথা বলি, পড়াশোনার বাইরে দিস ইজ দি অনলি শিওর থিং আই ক্যান সে, পড়াশোনা তোমার করতেই হবে, বাকি কিছু করতে হবে কি হবে জানি না, বাট পড়াশোনা করতেই হবে। সো ওয়াই নট একটু ভালো করে করি, যেটা তোমাকে আজীবন করতে হবে। তোমার কাছে কি মনে হয়, ধরো তুমি ডাক্তারি পড়ে এমবিবিএস পাস করে ডাক্তার হয়ে গেছো, তোমার জীবন শেষ, পরের ডিগ্রি নিতে হবে না? তুমি যখন নিজে ডাক্তার দেখাইতে যাও, এফসিপিএস এমআরপিএস না ছাড়া তুমি ডাক্তার দেখাও, তাহলে ওইগুলা ডিগ্রি কেমনে নিছে? না পড়ে নিছে? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। এবং তুমি ধরো ওইটা বাদ দাও, ধরো তুমি মনে করো তুমি ব্যাংকে জব করবা, স্টিল তুমি যখন ব্যাংকে জয়েন করবা, তুমি যদি একটা ট্রেনিং সেশন না করো 6 মাস, ওদের 1 বছর পর প্রত্যেকটা প্রমোশনের আগে ওদেরকে একটা ট্রেনিং করায়, তার উপর ওদের ভাইভা নেয়, ওদের রিটেন এক্সাম নেয়, পাস করলেই প্রমোশন দেয়, তাছাড়া দেয় না। এটা সব জায়গার জন্য। এক্স্যাক্টলি। সো তুমি যেখানেই যাও না কেন, তোমাকে পড়াশোনা করতে হবে। এখন তুমি বলছো স্যার এত কিছু ভালো লাগে না, আমি ব্যবসা করুন,
কি ব্যবসা করুন? পেঁয়াজু বাজায় বানায় ভাজুন। ওইখানেও পড়াশোনা ব্রো। কেন আমি তোমাকে বলি পেঁয়াজু কি তুমি একা বানাচ্ছ? খাবার কি তুমি একা বিক্রি করতেছো? ফুড পান্ডায় আরো আছে না হোম কিচেন? তোমাকে কি ওইটা নিয়ে স্টাডি করতে হবে না যে কোন ওয়েতে মার্কেটিং করলে তোমার সেল বেশি হবে, রাইট? এবং তুমি যদি শুধুমাত্র ফুড পান্ডার আশায় বসে থাকো, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং না করো, তোমার দোকানকে কেউ চিনবে? আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হলে তোমাকে এটা পড়াশোনা করতে হবে না কেমন ফেসবুকে মার্কেটিং করতে হয়? ওটাও কি কোর্স করা না ছাড়া পারবা? আমি কি তোমাকে বুঝাতে পারছি? সো পড়াশোনা মানে বিকাশ অনেক ভালো ছিল, মানে কলেজেও ফার্স্ট ওই এত পড়তো রাত 3টা তো সারা কারণ আমরা তো ব্যাক ব্যাক রুমে লেকচার করতে সাড়ে কিন্তু ও মেডিকেলের ওপর অনেক ইচ্ছা ছিল, অনেক পড়তো ভাইয়া। ও মেডিকেলের কোনো পাবলিক। ওকে, এটা হচ্ছে কি আমার মামাতো বোনের সাথে হচ্ছে, আমার আপার মামাতো বোন। সে হচ্ছে ভিকারুন্নেসের ওই যে গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট থাকে না, যারা হচ্ছে গিয়ে সব একাডেমিক এক্সেলেন্সের জন্য গোল্ড মেডেল দেয়, ওইরকম মানে স্কুল লেভেলেও ছিল, কলেজ লেভেলেও ছিল। সে 2বার মেডিকেলে পরীক্ষা দিছে। প্রথমবার শুধু মেডিকেল দিচ্ছে, পরের বার মেডিকেল সহ যত পাবলিকে দেওয়া পসিবল ছিল দিচ্ছে, কোথাও চান্স পায় না। শেষ পর্যন্ত ব্র্যাকে বিবিএতে ভর্তি হয়েছে, এবং ব্র্যাকে বিবিএতে ভর্তি হওয়ার পর বিবিএ তারপরে সে তারপর বুঝতে পারছে যে আসলে তার পড়াশোনার গ্যাপটা কি ছিল। ব্র্যাকে ভর্তি হওয়ার পরে কেমনে পড়াশোনা করতে হবে সেটা বুঝতে পারছে, ঠিক আছে? এর আগ পর্যন্ত কি করছে, ওই যে আমাদের সে 2008 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তো সেই সময় কি হইতো, জোর বছর এইচএসসি পরীক্ষাগুলোতে জোর বছরের প্রশ্ন পড়ে গেলে কমন পাওয়া যেত, বিজোর বছরের প্রশ্নগুলো পড়ে পাওয়া গেলে কমন পাওয়া যেত। সিরিয়াসলি ওইভাবে করে ধরো এইটা তো আমার মা আইডিয়াল কোশ্চেনে অ্যাপ্লাই করতে হবে 1 2 3 পড়াতে। এই বছর বিজয় যত ক্লাসে হ্যাঁ আসলে কম করতে আমার মা 1 2 3 এমনি এইগুলো আগে বোর্ড পরীক্ষাতেও ছিল, এন্ড দ্যাটস ওয়াই ওইভাবে পড়ে গিয়ে সব জায়গায় ভালো করছে। কিন্তু অ্যাডমিশন টেস্ট আর এরকম না, ধরা খাওয়ার পর সে বুঝতে পারছে যে সবকিছু করতে হবে। তারপর ব্র্যাকে ভর্তি হয়েছে, ব্র্যাকে ফার্স্ট সেমিস্টারটা গেছে, ওখানে সিজিপিএ একটু কম ছিল 3.5, সেকেন্ড সেমিস্টার থেকে তার সবগুলোতে সিজিপিএ 4 আউট অফ 4, এবং ব্র্যাক তাকে তারপর ফুল ফি স্কলারশিপ দিচ্ছে, বিকজ ব্র্যাক হচ্ছে যারা 4 আউট অফ 4 হতে পারে পারফেক্ট স্কোর রাখে ওদেরকে ফ্রি স্কলারশিপ দেয়। এবং যেহেতু সে ওই ইউনিভার্সিটিতে উঠে পড়াশোনা শিখছে, দ্যাটস ওয়াই সে তারপর খুব ভালো ব্যাংকে জব পাইছে, এবং সে আসলেও জিনিয়াস, মানে তার তো মাথা ভালো, এটাকেও অস্বীকার করা যে মাথা ভালো না, তার মাথা ভালো, কিন্তু যে পড়ার স্ট্র্যাটেজি ছিল না, ব্যবসায় কোনো পাবলিকে চান্স পায় নাই, প্রাইভেটে পড়তে হচ্ছে। আমি বলতেছি না যে প্রাইভেট খারাপ, ব্র্যাক ইউনিভার্সিটি খুবই ভালো, ইনফ্যাক্ট বুয়েটার থেকেও ব্র্যাক ভালো, সত্যি কথা বলতেছি, সত্যি কথা। ঢাকা ইউনিভার্সিটি থেকেও ব্র্যাক ভালো, ওদের ফ্যাকাল্টিরা ভালো, ওখানে আরো বেশি অপরচুনিটি পাওয়া যায়। বাট দ্য প্রবলেম ইজ প্রতি সেমিস্টারে 6-7 লাখ টাকার মতো যাবে পড়াশোনা প্লাস আনুষঙ্গিক কস্ট মিলে, প্রতি সেমিস্টার না প্রতি বছরে আর কি, মাই ব্যাড, প্রতি বছরে 6-7 লাখ টাকার মতো যাবে। আর তোমার যদি হচ্ছে গিয়ে ওই 6 লাখ টাকা থাকে, দেন আমি তোমাকে বলবো এত প্যারা নিও না, ব্র্যাকে ভর্তি হও। বাট যদি না থাকে, হ্যাঁ, বাট যদি তুমি হচ্ছে গিয়ে ওই ব্যাকআপ না থাকে, দেন পড়াশোনা করো, বুঝতে পারছো? এবং পাবলিকে গিয়েও সেম কাহিনী ভাই, পাবলিকে গিয়েও তোমাকে অমনি পড়াশোনা করতে হবে, বিকজ পাবলিক দেখো স্কুল কলেজে টিচাররা পড়ায় না, তোমার কাছে কি মনে হয় পাবলিক ইউনিভার্সিটি গিয়ে টিচাররা পড়ায়? টিচাররা পড়াও, তারা নিজেই পড়তে, হ্যাঁ, তোমাকে কোনো টিচার সো এখন থেকে শিখে না, ওই যে এখন আমাদের মতো টিচাররা আছে তোমাদের সামনে বসে আছে, বিকজ তোমাদেরকে না পড়লে আমার পাশে ভাত আসবে, সো দ্যাটস ওয়াই আমি আমার নিজের ভাতের জন্য তোমাদের পড়াও, রাইট? সো আমাদের কাছ থেকে শিখে নাও কেমনে পড়াশোনা করতে হয়। আচ্ছা আসো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইফ অ্যান অবজেক্ট, কি বলছিলাম এর আগেরটায়, ইফ অ্যান অবজেক্ট ইন মোশন changes its instantaneous velocity over infinitesimal time duration. If an object in motion changes its infinitesimal velocity over infinitesimal time duration, then the acceleration is instantaneous acceleration.
ওকে, বুঝতে পারছি তাহলে এতটুকু? কোন কনফিউশন আছে? বাট এখানেও কিন্তু আমরা ওই ডেফিনেশনটা অ্যাড করতে পারবো যে ইট ইজ অ্যান্ড মানে ইট ইজ দ্য অ্যাক্সেলারেশন অ্যাট আ স্পেসিফিক মোমেন্ট ইন টাইম, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ দ্য রেট অফ ভেলোসিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি at a particular instant. এরকম একটা লাইনও আমরা এখানে অ্যাড করে ফেলতে পারবো যে instantaneous velocity at a particular instant. It is the rate of change in velocity at a particular time. না, একটা পার্টিকুলার টাইম অর ইনস্ট্যান্ট, ঠিক আছে, ওই লাইনটা অ্যাড করে ফেলতে পারবো। ওকে, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আগামীকালকে যেটা করব, যতগুলো ইকুয়েশনস অফ মোশন দেখেছিলাম প্রত্যেকটা স্পেশাল কেস গুলো দেখবো আলাদা করে, এবং ওখান থেকে কি কি টাইপের এমসিকিউ আসতে পারে সেগুলো হিসেবে দেখাবো, ঠিক আছে? ওকে।